মূল বিষয়টি হলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে যে ইরান ইস্যুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার দিকেও মনোযোগ দিতে পারেন। আর এই ধরনের খবর প্রকাশ হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এইসব প্রতিবেদনের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি মন্তব্য করে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি পুরো বিষয়টিকে বেশ হাস্যকর বলে উল্লেখ করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে উত্তর কোরিয়া তাদের বিভিন্ন সামরিক সক্ষমতা প্রকাশ্যে দেখাতে শুরু করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এমন অনেক অস্ত্র ও সামরিক প্রযুক্তি সামনে আনা হয়েছে যেগুলো সাধারণত খুব বেশি প্রকাশ্যে দেখা যায় না। আর এই কারণেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া আবারও তাদের রেল লাইন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা সামনে নিয়ে এসেছে। তারা মূলত KN-23 বা হওয়াসাং-11 সিরিজের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। শুধু তাই নয়, এই সিরিজের কয়েকটি মিসাইল সফলভাবে উৎক্ষেপণও করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত ট্রেনের মাধ্যমে বহন করা হয়। এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ব্যক্তিগত ট্রেনেও এই ধরনের ক্ষেপণাস্ত্র বহন করার ব্যবস্থা দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো KN-23 ক্ষেপণাস্ত্রের গতি অত্যন্ত বেশি। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি ঘন্টায় প্রায় 9000 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। শুধু তাই নয়, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রকে এমনভাবে তৈরি করেছে যাতে প্রয়োজন হলে চলন্ত ট্রেন থেকে ওইটি উৎক্ষেপণ করা যায়। আর এই কারণে এই মিসাইল ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ধরনের ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম। আর এই কারণে উত্তর কোরিয়া যখনই কোনো সামরিক মহড়া পরিচালনা করে তখন বিশ্বের বড় বড় দেশগুলো বিষয়টির উপর বিশেষ নজর রাখে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তর কোরিয়া তাদের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় বিশেষ ধরনের বহু নল বিশিষ্ট রকেট লঞ্চার মোতায়েন করেছে। এই লঞ্চারগুলো খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করতে পারে। দেখতে অনেকটা রাশিয়ার BM-30 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের মতো। ফলে এগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত ও বড় এলাকা জুড়ে আক্রমণ চালানোর জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের সিস্টেম প্রতি মিনিটে শত শত রকেট নিক্ষেপ করতেও সক্ষম। এই লঞ্চারে ব্যবহৃত রকেটগুলোর দৈর্ঘ্য প্রায় 4 মিনিট হয়ে থাকে। এছাড়াও এগুলোর গতি ঘন্টায় প্রায় 4200 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকেও সম্প্রতি বেশ সক্রিয় অবস্থায় দেখা গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তারা তাদের অত্যাধুনিক সিওনমা-2 ট্যাঙ্ক নিয়ে বড় পরিসরে একটা সামরিক মহড়া পরিচালনা করেছে। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার এই ট্যাঙ্কে অনেক বিশ্বের 4th জেনারেশনের আধুনিক ট্যাঙ্কগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর নকশা সোভিয়েত যুগের, তবুও এতে আধুনিক অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্যাঙ্কের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার। এতে 125 মিলিমিটার স্মুথ বোর কামান রয়েছে, যা থেকে সাধারণত গোলাবারুদ ছোড়ার পাশাপাশি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলও নিক্ষেপ করা সম্ভব। এছাড়াও এতে 14.5 মিলিমিটার ক্যালিবারের ভারী মেশিনগানও যুক্ত রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত ফায়ার সাপোর্ট দিতে সক্ষম। এছাড়াও উত্তর কোরিয়া তাদের হওয়াসাং সিরিজের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আবার সামনে নিয়ে এসেছে। বিশেষ করে হওয়াসাং-17 এবং হওয়াসাং-18 ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এই দুটি ক্ষেপণাস্ত্রকে উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘপাল্লার মিসাইলগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ফলে পুরো পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের উপর নিবিড়ভাবে নজর রাখছে, অন্যদিকে উত্তর কোরিয়া নিয়মিতভাবে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে। বিভিন্ন সংবাদ সম্মেলন ও সরকারি অনুষ্ঠানে কিম জং উনকে বেশ আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে অনেকে নজর রাখছে এই বিষয়েও যে দুই দেশ আবারও কোনো ধরনের আলোচনা বা কূটনৈতিক সংলাপে বসবে কিনা, কারণ বর্তমান পরিস্থিতিতে সেটি আন্তর্জাতিক রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।